At the very beginning, I hope you all are fine, and let me make a warm welcome to you all. Dear learners, today I am taking you to one more class on speech change or narration change. Okay, I hope you must enjoy the class. Okay, let me start. হ্যাঁ, আমরা স্পিচ চেঞ্জ অর্থাৎ নারেশনের উপর আরও একটি ক্লাস করতে যাচ্ছি। এই ক্লাসটি হচ্ছে স্পিচ চেঞ্জিং উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনলি ইয়েস নো কোয়েশ্চেন্স উইল হ্যাপেন হিয়ার। এখানে ইয়েস নো কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো শুরুতে কিছু জিনিস রিপিট করা হবে, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে স্পিচ চেঞ্জের ক্লাস দেখার প্রয়োজন হয় তাহলে আমাকে নক করলেই আমি লিঙ্ক শেয়ার করব। হ্যাঁ, তাহলে আজ আমরা নারেশন চেঞ্জ করতে যাচ্ছি, অ্যান্ড ইট ইজ উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড স্পেশালি ইয়েস নো কোয়েশ্চেন। আমরা ডাব্লিউইস দিয়ে আজ করব না, ইয়েস নো কোয়েশ্চেন যেগুলো আছে, অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো এই আনসারগুলো প্রত্যাশা করে এরকম কোয়েশ্চেন দিয়ে আমরা নারেশন চেঞ্জ করব। এখন আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট নারেশন করব। ওকে, লেট মি টেক ইউ টু দ্য নেক্সট স্লাইড। হ্যাঁ, আমরা জানি যে ইনভার্টেড কমার বাইরের অংশটিকে রিপোর্টিং স্পিচ বলে, অ্যান্ড ইনভার্টেড কমার ভেতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। তো আমরা ইনভার্টেড কমার ভেতরের অংশে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছিলাম তখন কি করেছিলাম, যখন ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করতে যাই আমরা তখন কি ইনভার্টেড কমা উঠে যায়, অর্থাৎ তখন ইনভার্টেড কমার বাইরের ক্লোজ এবং ভিতরের ক্লোজ এই দুটি ক্লোজ একত্রিত হয়ে একটা কম্বাইন্ড সেন্টেন্স হয়। আর এই দুটি অংশকে যুক্ত করার জন্য উই মাস্ট নিড আ কানেক্টিং ওয়ার্ড, রাইট? আমাদের একটা কানেক্টিং ওয়ার্ড প্রয়োজন। তো এই কানেক্টিং ওয়ার্ড হিসেবে আমরা যখন ইনভার্টেড কমার ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছিলাম তখন কানেক্টিং ওয়ার্ড হিসেবে হুইচ ওয়ার্ড ডিড উই ইউজ? আমরা ইউজ করেছিলাম হচ্ছে দ্যাটকে, রাইট? দ্যাটকে ইউজ করেছিলাম। বাট হিয়ার যখন আমরা উই আর গোয়িং টু চেঞ্জ স্পিচ উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স, স্পেশালি উইথ ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে যখন আমরা চেঞ্জ করব তখন আমাদের এই যে আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, আমরা ইফ অথবা হোয়েদার এই দুটির যে কোনো একটি ওয়ার্ডকে আমরা কানেক্টিং ওয়ার্ড হিসেবে দুটি ক্লোজের মাঝখানে ব্যবহার করতে পারি দুটি অংশকে যুক্ত করার জন্য। বাট এখানে যেটা হয় যে মোস্ট ইউজার্স প্রেফার ইফ ইনস্টেড অফ ওয়েদারকে না নিয়ে অনেকে ইফকে নেয়। এর কারণ হচ্ছে ইফ হচ্ছে সংক্ষিপ্ত, আর ওয়েদার লিখতে গেলে একটু সময়ও বেশি লাগে, আবার বানান ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আমরা ইফ নিতে পারি। ওকে, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো আমরা আগেও জেনেছি যে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা ইনভার্টেড কমার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে বা স্টেটমেন্টস থাকবে তখন আমরা কি করেছি, তখন আমাদের টেন্স পরিবর্তনের একটা বিষয় ছিল, পার্সন পরিবর্তনের একটা বিষয় ছিল। তো পার্সন পরিবর্তনের বিষয়গুলো আগেও জেনেছি, তারপর আমরা একটু রিপিট করে নিতে পারি যে রিপোর্টেড স্পিচ মানে কি, যেটা ইনভার্টেড কমার ভেতরে থাকবে। তো ইনভার্টেড কমার ভেতরে যদি ফার্স্ট পার্সন আমরা পাই তাহলে সেটা মানে ইনভার্টেড কমার বাইরে অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করে পরিবর্তিত হবে। আবার যদি আমরা ইনভার্টেড কমার ভেতরের অংশে সেকেন্ড পার্সন পাই তাহলে ইনভার্টেড কমার বাইরের অংশে যে অবজেক্ট থাকে অর্থাৎ প্রিপোজিশনের যে অবজেক্ট থাকে, অর্থাৎ সাধারণত টু প্রেপোজিশনের পরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টকে ফলো করে পরিবর্তিত হবে। অ্যান্ড ইফ উই গেট থার্ড পার্সন ইনসাইড ইনভার্টেড কমা, it will follow none or it will remain unchanged। অর্থাৎ আমরা যদি ইনভার্টেড কমার ভেতরের অংশে থার্ড পার্সন পাই তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, it will remain unchanged। Okay, let me take you to the next slide।
হ্যাঁ, এখন আমাদের টেন্স পরিবর্তনের একটা বিষয় চলে আসে। যদি রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট বা ফিউচার টেন্স পাই, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশে, তাহলে ইনভার্টেড কমার ভেতরের অংশের কোনো টেন্সের পরিবর্তন হবে না। টেন্স উইল রিমেইন আনচেঞ্জড। টেন্স অপরিবর্তিত থাকবে, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পার্সন পরিবর্তিত হবে, অলওয়েজ পার্সন পরিবর্তিত হবে। নেক্সট, আমরা যদি এখানে অনলি যখন পাস্ট টেন্স পাবো ইনভার্টেড কমার বাইরে, তখন আমাদের ইনভার্টেড কমার ভেতরের অংশে টেন্স পরিবর্তিত হবে। এখন কিভাবে পরিবর্তিত হবে এটা আমরা নেক্সট স্লাইডে জানব। একটা বিষয় এখানে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি আমি, যে নারেশন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এটা একটু কনফিউজিং টাইপের। যদি ভালো বোঝা যায় তাহলে কোনো রুলস না বুঝেই আমরা মানে ডাইরেক্ট নারেশন আর ইনডাইরেক্ট নারেশনটা কি? ডাইরেক্ট হচ্ছে যখন আমরা স্পিকার বা বক্তার স্পিচটা ডিরেক্টলি ওইভাবেই বলি, অর্থাৎ কোনো চেঞ্জ না করি, তখন সেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। এবং আর ইনডাইরেক্ট নারেশন বা স্পিচ কাকে বলি? যখন আমরা আমাদের মতো করে ঘুরিয়ে বলি কথাটা, ডিরেক্টলি বলি না, তখন সেটা আমরা ইনডাইরেক্ট নারেশন বলি। তাহলে আমরা যদি অন্যের কথা ঘুরিয়ে বলতে পারি বুঝে বুঝে, তাহলে আমাদের কোনো রুলস ফলো করারই প্রয়োজন পড়বে না। ওকে, তো আমি হয়তো অনেক কথা বলে যাচ্ছি একের পর এক, তো এই কথাগুলো কিছুটা যারা নিউ লার্নার্স ইন দ্য ফিল্ড অফ নারেশন অর স্পিচ এবং নারেশন যদি ফার্স্ট টাইম কেউ প্র্যাকটিস করে থাকে, তার জন্য এগুলো মনে রাখা খুব কষ্টের হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে আস্তে আস্তে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে আর কি। তো আমি সাজেস্ট করব যে যদি কনফিউজিং মনে হয় তাহলে এই ক্লাসগুলো একাধিকবার দেখবো আমরা ভিডিও। ওকে, আমরা ব্যাকে যেয়ে আবার দেখব, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা আর ওয়ান মোর থিং, আরেকটা জিনিস, যে এই স্পিচ চেঞ্জ আমাদের স্কুল লাইফ থেকে শুরু হয়, মানে একবারে ভার্সিটি লাইফেও লাগবে, অ্যান্ড পড়াশোনা শেষ করে আমাদের জব এক্সামেও কিন্তু এগুলো লাগবে। তাই এগুলো খুব ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, লেট মি টেক ইউ টু দ্য নেক্সট স্লাইড। হ্যাঁ, আমরা এখানে কি দেখছি? এখানে ভার্বের, এখন ওই যে যদি ইনভার্টেড কমার বাইরের অংশে পাস্ট টেন্স থাকে, তাহলে ইনভার্টেড কমার ভেতরের অংশে টেন্সের পরিবর্তন হবে। তো আমি খুব ফাস্ট এগুলো বলে যাব। যদি কনফিউজিং মনে হয় তাহলে আমরা নেক্সট টাইম এগুলো আবার ট্রাই করব। ওকে, আবার দেখে নেব যখন প্র্যাকটিস করব, যখন এক্সারসাইজে যাব। এখানে যদি ডু বা ডাস প্লাস ভার্ব ওয়ান মিনস ভার্বের বেস ফর্ম বুঝিয়েছি আমি, বা কখনো কখনো প্রেজেন্ট ফর্ম বোঝানো হয়। তো এখানে বেস ফর্ম, তো যদি থাকে ডু বা ডাজ প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে কি করতে হবে? এখানে ভার্ব টু অর্থাৎ পাস্ট টেন্সে কনভার্ট করে ফেলতে হবে। অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে থাকলে পাস্ট সিম্পল, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। মানে এইগুলো স্ট্রাকচারগুলো দেখানো হয়েছে, একবারে স্মল সেগমেন্টসগুলো দেখানো হয়েছে, যাতে যারা একটু স্লো লার্নার্স আছে তাদের জন্য যেন সুবিধা হয়। তারপরে এখানে যদি আমরা হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 পাই, তাহলে হ্যাড প্লাস ভার্ব 3 হবে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে ভার্ব 2 দ্বারা আমি পাস্ট সিম্পল ফর্ম, ভার্বের পাস্ট ফর্মকে বুঝিয়েছি। দ্যাট মিনস যদি কোনো সেন্টেন্স পাস্ট সিম্পল টেন্সে থাকে, তাহলে আমাদের সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব 3। এরপরে আমাদের কিছু পাস্ট টেন্সে যদি আবার থাকে, যেমন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে, এরকম স্ট্রাকচার থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। এছাড়া কিছু কনফিউজিং জিনিস আছে, এই দুটার মধ্যে আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো সেন্টেন্সে শুধুই ওয়াজ থাকে, তাহলে ধরে নিতে হবে ওই ওয়াজটাই হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম V2 থাকলে কি হবে? মানে ভার্বের পাস্ট ফর্ম থাকলে, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড প্লাস বিন হবে। আবার যদি কোনো সেন্টেন্সে শুধুই হ্যাড থাকে, তাহলে অর্থাৎ ওটাই ভার্ব 2 হবে। তাহলে ভার্ব 2 থাকলে, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভার্ব 3। তো হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এগুলোর সবগুলোরই কি ভার্ব 3 হচ্ছে হ্যাড। সো আমরা যখন হ্যাড পাবো তখন হ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যেতে পারি। এগুলোর প্রয়োজন পড়লে আমরা আবার ভিডিওতে ব্যাক করে এগুলো দেখে নেব।
হ্যাঁ, মডেলসের কিছু ব্যাপার আসে। মডেলস যদি এ পাশের এই মডেলসগুলো থাকে তাহলে আমাদের এগুলোর পাস্ট ফর্ম হিসেবে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। ওকে, তাহলে আমরা এগুলো প্রয়োজন পড়লে আমরা আবার ভিডিও পজ করে স্লোলি অ্যাট আওয়ার অন স্পিড আমরা দেখে নেব এগুলো। ওকে, হ্যাঁ, এখন আমরা হাউ টু চেঞ্জ direct speech into indirect speech with the interrogative sentence, especially with yes no interrogative answer. তো আমরা ইয়েস নো কোশ্চেন বা ইন্টারোগেটিভ কোশ্চেন দিয়ে আমরা কিভাবে স্পিচ চেঞ্জ করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এখানে জানবো। এক্সারসাইজেস উইল মেক ইউ এক্সপার্ট, দ্যাট মিনস the more you will exercise on a topic, that topic will be clearer to you. যত আমরা প্র্যাকটিস করব ততই আমাদের কাছে একটা বিষয় বা টপিক আরও পরিষ্কার হতে থাকবে। তো এখানে একটা বিষয় দাঁড়ায়, আমরা আগেই জেনেছি যে যখন ইনভার্টেড কমার ভেতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো তখন আমাদের ডাব্লিউএইচ ছাড়া মানে ইয়েস নো কোশ্চেন পাবো, তখন আমাদের কি হবে, দুটি ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দুটি ক্লোজ কম্বাইন করতে বা জয়েন করার জন্য, যুক্ত করার জন্য একটা কানেক্টিং ওয়ার্ড বা যুক্তকারী ওয়ার্ড লাগবে, সেটা হচ্ছে ইফ বা হোয়েদার, সেটা পেয়েছি। বাট যখন আমরা ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং যে ভার্ব আছে অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশে যে ভার্ব আছে ওই ভার্বটি আস্ক বা টেন্স অনুযায়ী আস্কড অথবা ওয়ান্ট বা টেন্স অনুযায়ী ওয়ান্টেড টু নো, এই ওয়ার্ডসগুলো বা ভার্বসগুলো বা গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজাল ভার্বসগুলো দ্বারা কি হবে, রিপ্লেসড হবে। তাহলে আমরা এক্সারসাইজে চলে যাই। কি হয়, মারুফ সেড টু রাফিদ, মারুফ রাফিদকে বলল, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তাহলে এখানে কি, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পেয়েছি এবং এটা ইয়েস নো কোশ্চেন, এখানে কোনো ডাব্লিউএস কোশ্চেন নেই। তো ইয়েস নো কোশ্চেন থাকলে আমরা ইফ বা হোয়েদারকে কানেক্টিং ওয়ার্ড হিসেবে নিব। তাহলে মারুফ, আমাদের এগুলো অর্থ বোঝার চেষ্টা করা উচিত। হ্যাঁ, তাহলে এখানে মারুফ তো প্রশ্ন করলো, তাই না? তাহলে প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো, এর ইংলিশ টার্মটা কি, আস্ক, রাইট? তাহলে মারুফ আস্কড রাফিদ, মারুফ রাফিদকে জিজ্ঞাসা করলো। এখন ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দুই ক্লোজকে যুক্ত করব। তাহলে এখানে যুক্তকারী ওয়ার্ড ইফ দিলাম, এখানে ভয়েদারও দিতে পারি। তো ইট ডিপেন্ডস আপন আওয়ার অন চয়েস, এটা আমাদের চয়েসের উপর নির্ভর করে। তো এখানে তাহলে আমরা ভয়েদার লিখলেও লিখতে পারি আর কি। তো ইফ, তারপরে এখানে কি দিলাম আমি, হি। এখানে স্পিকার আর দ্য পারসন স্পোকেন টু, যে স্পিকার এবং যার সঙ্গে কথা বলা হচ্ছে এবং যে শুনছে দুইজনেই মেল পারসনস। ওকে, তাহলে যখন দুইজনেই মেল পারসনস বা ফিমেল পারসনস হবে তখন তাদের ইনিশিয়াল বা নামের অধ্যাক্ষর ব্যবহার করে স্পেসিফাই করতে হবে বা ক্লিয়ার করতে হবে যে কে এটা। তাহলে আমরা লিখলাম এই পর্যন্ত, মারুফ আস্কড রাফিদ, তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ দিলাম, তারপরে এই যে এখানে ইউ সেকেন্ড পারসন পেয়েছি। হ্যাঁ, সেকেন্ড পারসন পেলে আমাদের এই যে প্রিপোজিশনের অবজেক্ট যেটা আছে অর্থাৎ বাইরের অংশের যে অবজেক্ট আছে সেই অবজেক্টের প্রোনাউন সেই অবজেক্টকে ফলো করবে। তাহলে রাফিদ তো ছেলে, হ্যাঁ, তাহলে এখানে হি হয়ে যাবে। তাহলে হি দিলাম। এখন রাফিদ, মারুফ বোথ আর বয়েজ অর বোথ আর মেন, দুইজনেই মেল মেম্বার্স। তাহলে এটা আমাদের স্পেসিফাই করতে হবে, তাই আমি রাফিদের আর ইনিশিয়াল আর ব্যবহার করলাম এখানে। বাট দুইজনের নামই যদি একই লেটার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব, তখন একাধিক লেটার ব্যবহার করে স্পেসিফাই করার চেষ্টা করব। তাহলে এখানে কি দেখছি, ডু প্লাস ভার্বের বেস ফর্ম দেখছি, দ্যাট মিনস প্রেজেন্ট সিম্পল টেন্স আছে। প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়, রাইট? তাহলে এখানে রাফিদের প্রোনাউন হি দিলাম, দেন নো এর পাস্ট ফর্ম নিউ দিলাম, নিউ, দেন হিম, দিস ইজ থার্ড পার্সন উইল রিমেইন আনচেঞ্জ, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা থাকলো। বা এখানে আমরা ইফের পরিবর্তে ওয়ান্টেড টু নো ব্যবহার করতে পারি, বাট আমরা যেটা অধিক প্রচলিত সেটাই ব্যবহার করব। যদি আমরা অধিক প্রচলিত জিনিস না ব্যবহার করি তাহলে যে কোনো সময় সেটা অনেকেই ভুল বলে কেটে দিতে পারেন। হ্যাঁ, তাই আমরা অধিক প্রচলিত জিনিসটাই ব্যবহার করব। নেক্সট নাম্বার 2-তে আমরা আসি। শেফালি সেড টু মুনিয়াত, শেফালি মুনিয়াতকে বলল,
ডাজ ইউর মাদার প্রিপেয়ার ইউ ফর স্কুল এভরিডে? তোমার মা কি প্রতিদিন তোমাকে স্কুলের জন্য প্রস্তুত করে? তাহলে এখানে শেফালি অ্যান্ড মুনিয়াত উভয়েই কি, উভয়েই ফিমেল মেম্বার্স, ফিমেল পার্সনস, উভয়ই হচ্ছে মহিলা, রাইট, অর গার্ল আর কি। তাহলে এখানে কি করব আমরা, শেফালি, এখানে যেহেতু প্রশ্ন করেছে সো আস্কড হবে বা ওয়ান্টেড টু নো দিতে পারি আমরা। শেফালি আস্কড মুনিয়াত দিয়ে আমরা কানেক্টিং ওয়ার্ড ওয়েদার ব্যবহার করলাম। তারপরে এখানে আরেকটা বিষয় এখানে আমাদের মনে রাখা উচিত যে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করব তখন ইনভার্টেড কমার ভেতরে যেই প্রকার সেন্টেন্সই থাকুক না কেন আমাদের সেটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ স্টাইলে রূপান্তরিত হবে এবং শেষে ফুল স্টপ ব্যবহৃত হবে। ওকে, তাহলে মারুফ ওয়ান্টেড টু নো, এখানে আমরা এভাবে যদি লিখি তাহলে ফ্রম রাফিদ এটা লিখতে হবে। আচ্ছা, আমরা নেক্সটটাতে চলে গিয়েছিলাম 2 নম্বরে। তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে ওয়েদার ব্যবহার করলাম, তারপরে ইয়োর মাদার আছে, ইয়োর এটা হচ্ছে সেকেন্ড পারসন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তো সেকেন্ড পারসন থাকলেই এই বাইরের অংশের অবজেক্টকে ফলো করবে, অর্থাৎ মুনিয়াতকে ফলো করবে। তাহলে মুনিয়াতের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হবে হার, তাহলে হার দিলাম, হার দিয়ে মুনিয়াতকে স্পেসিফাই করার জন্য এম লিখলাম। তারপরে মাদার থার্ড পারসন, এটার কোনো পরিবর্তন হবে না, এভাবেই থাকবে। তারপরে এখানে ডাস প্লাস ভার্ব 1 পেয়েছি, মানে প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম করে দিলাম। দেন ইউ ছিল সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে। এই বাইরের অংশের সাবজেক্ট হচ্ছে শেফালি এবং অবজেক্ট হচ্ছে মুনিয়াত, তাহলে মুনিয়াত হবে এখানে। তাহলে মুনিয়াতের প্রোনাউন ব্যবহার করতে হবে, এখানে যেহেতু প্রোনাউন ইউ আছে তাহলে হার ব্যবহার করলাম, হার ব্যবহার করে স্পেসিফাই করার জন্য এম দিলাম। দেন ফর দিলাম, তারপরে স্কুল থার্ড পারসনস, এটা চেঞ্জড হবে না, তাহলে স্কুল থাকলো। দেন এভরিডে দিয়ে ফুল স্টপ দেব আমরা, যেই চিহ্নই যেই মার্ক অফ পাংচুয়েশনই থাক না কেন। নাম্বার 3-তে দ্য ম্যান সেড টু নিতু, লোকটি নিতুকে বলল, আর ইউ স্টাডিং ইংলিশ লিটারেচার? তুমি কি ইংরেজি সাহিত্য পড়ছো? এটা বলেছিল। তাহলে এখানে প্রশ্ন পেয়েছি, সো এভাবেই লিখবো, দ্য ম্যান আস্কড নিতু, নিতুকে জিজ্ঞাসা করলো। ইফ দিলাম, দেন এখানে কি আছে, আর ইউ স্টাডিং, তাহলে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে আর ইউ স্টাডিং, তাহলে কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, অর্থাৎ অ্যাম ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস করে দিতে হবে, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি করে দিতে হবে। তাহলে এখানে কি আছে, কি করা যায়, এখানে ইফ দিলাম, দেওয়ার পরে ইনভার্টেড কমা উঠিয়ে দিলাম, দেওয়ার পরে কি আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন আছে, তাহলে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন দ্য ম্যান সাবজেক্টকে ফলো করবে দ্য ম্যান, আর সেকেন্ড পারসন হলে নিতুকে ফলো করবে অবজেক্ট, তাহলে নিতুর প্রোনাউন হবে শি, বাট এখানে ম্যান আর নিতু আছে, দ্যাট মিনস ওয়ান ইজ ফিমেল অ্যান্ড অ্যানাদার ইজ মেল, তাহলে একজন মেল একজন ফিমেল, সো এখানে জেন্ডার আলাদা বা সেক্স আলাদা। সো আমরা এখানে কি করব, এখানে আমাদের স্পেসিফাই করার কোনো প্রয়োজন নাই, তাই শি দিলাম। দেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে ছিল অ্যাম ইজ অথবা আর প্লাস ভার্বের আইএনজি, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের আইএনজি, তাই শি এর পরে আর ওয়্যার হয় না, ওয়াজ হয়। সো শি ওয়াজ স্টাডিং ইংলিশ লিটারেচার, শেষে ফুল স্টপ। নেক্সট আমরা মোর এক্সাম্পলে চলে যাব। আমরা যত এক্সাম্পল করব ততই আমাদের বিষয়গুলো সহজ হয়ে যাবে। মানিক সেড টু মি, মানিক আমাকে বলেছিল বা বলল, ডিড ইউ পে আ ভিজিট টু ইয়ার আন্টস হাউস লাস্ট ফ্রাইডে? তুমি কি গত শুক্রবারে তোমার মানে ফুপির বাসায় গিয়েছিলে? তো এখানে কি তাহলে এই পর্যন্ত দিলাম, লেখার পরে ইফ দিলাম, দেওয়ার পরে এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে ফলো করবে, বাইরের অংশের অবজেক্টকে, প্রিপোজিশনের পরে যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে, তাহলে মি ফার্স্ট পারসন, তাহলে এখানে এটা সাবজেক্টিভ পজিশনে আছে, তাহলে ইউ এর পরিবর্তে এখানে মি, তো মি এর সাবজেক্টিভ আই হবে, তাই আই দিলাম। তাহলে ইফ আই, এখানে কি আছে, ডিড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, এই যে ভিজিট, ডিড আর ভিজিট আছে, ডিড প্লাস ভার্বের বেস ফর্ম মানে কি, এটা পাস্ট সিম্পল টেন্সে আছে, আর পাস্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। ইফ, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমাদের জানতে হবে যে হ্যাড প্লাস ভার্ব 3 হয়, আর এই
টেন্স নিয়ে যদি আমরা কথা না বলতে চাই তাহলে ভার্ব কি ভার্ব থাকলে কি ভার্ব হয়, ভার্ব ফ্রেজটা কেমন হয়, এটা জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি যে ওই যে চার্টটা আমরা প্র্যাকটিস করেছিলাম ওই চার্টটা দেখতে হবে। ওকে, তাহলে আমরা এটা পারবো। সরি ফর লেট। আচ্ছা, আমরা এরপরে আমাদের যেটা আছে সেটা, হ্যাঁ, তাহলে মানিক্স আস্কড মি ইফ আই হ্যাড, তাহলে এখানে তাহলে ডিড প্লাস ভার্ব 1 থাকলে আমাদের কি হয়, হ্যাড প্লাস ভার্ব 3 হয়। তাহলে এখানে এই যে ডিড প্লাস এই যে এটা ভার্ব, হ্যাঁ, ভিজিট ভার্ব না, ভিজিটের আগে এ আছে, দ্যাট মিনস এটা একটা নাউন, এটা ভার্ব, পে হচ্ছে ভার্ব, তাহলে ডিড প্লাস পে আছে, তাহলে কি হবে, হ্যাড প্লাস ভার্ব 3 হবে। তাহলে পের ভার্ব 3 বা ভার্বের পার্টিসিপল ফর্ম হচ্ছে পেইড। তাহলে মানিক আস্কড মি ইফ আই হ্যাড পেইড আ ভিজিট টু মাই আন্টস হাউস। এখন এখানে এই যে লাস্ট থাকলে আমরা কি জানি, লাস্ট থাকলে বিফোর বা দ্য প্রিভিয়াস হয়, প্রিভিয়াস মানে পূর্বের, মানে আগের ফ্রাইডেতে, হ্যাঁ, দ্য প্রিভিয়াস ফ্রাইডে মানে আগের ফ্রাইডেতে। তাহলে এটা আমরা রিপ্লেস করে দিলাম। নেক্সট 5-এ চলে আসি, কি আছে দেখি। ইউ সেড টু ইউর ব্রাদার, তুমি তোমার ভাইকে বলেছিলে বা তুমি তোমার ভাইকে বললে, ওয়ার ইউ অ্যাট স্কুল দেন, তুমি কি তখন স্কুলে ছিলে। আচ্ছা, এটা বাই মিস্টেক এই ফ্রাইডে চলে আসছে, এটা হবে না। আচ্ছা, তাহলে এখানে কি আছে, ইউ আস্কড ইয়োর ব্রাদার, তাহলে এই পর্যন্ত হলো লিখলাম, তারপরে ইফ দিলাম কনজাংশন, তারপরে কি আছে, আমরা এখানে শুধু ওয়ার ছাড়া আর কোনো ভার্ব দেখছি না, দ্যাট মিনস ওয়ার হচ্ছে ভার্ব 2, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সে আছে। এটা পাস্ট সিম্পল টেন্স থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে আমাদের স্ট্রাকচারের একটা হ্যাড আসবে, আর ভার্ব 3 কোন ভার্বের ভার্ব 3, এই ওয়ারের ভার্ব 3। এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি যে বি ভার্বগুলোর কেমন, বি ভার্বের অ্যাম, ইজ অথবা আর যেটাই থাক সেটার পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়ার এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে এখানে আমরা হ্যাড বিন এই জন্য এখানে ব্যবহার করেছি। তারপরেও আমরা এভাবেও মুখস্থ করতে পারি, তো সেটা ভালো হবে না, টেন্স বুঝে মুখস্থ করাটাই ভালো হবে, তাহলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেয়ে ভালো করতে পারবো। তাহলে ইফ, এখানে কি ব্যবহার করলাম, ইফ দিলাম, তারপরে ইউ সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন, তাহলে ইয়োর ব্রাদারকে ফলো করবে, তাহলে ইয়োর ব্রাদার মানে কি, হি হবে, ব্রাদার হি, তাহলে হি দিলাম। দেন কি হবে, ওয়াজ বা ওয়ার থাকলে আমরা শর্টকাট শিখেছিলাম যে হ্যাড বিন হয়, তাহলে এখানে হ্যাড বিন দিলাম, হ্যাঁ, হ্যাড বিন। দেন অ্যাট দিলাম এবং স্কুল থার্ড পারসন, এটা পরিবর্তিত হবে না। অ্যান্ড ফাইনালি এখানে দেন আছে, দেনেরও পরিবর্তন হবে না। নেক্সট 6-এ আমরা যাই। মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন, ওয়াজ ইয়োর ব্রাদার প্লেয়িং আউটসাইড ইয়েস্টারডে, তোমার ভাই কি বাইরে খেলছিল গতকাল। তাহলে এখানে আমরা কি করব, কোশ্চেন করেছে, মাই মাদার আস্কড মি, আমার মা আমাকে প্রশ্ন করলেন। এখানে আসলে আরেকটা জিনিস আমার মনে করিয়ে দিতে চাই, ইফ বা ওয়েদার অর্থ হচ্ছে কিনা। যেমন আমি এই সেন্টেন্সের অর্থটা বলি, তাহলে কিনা এটা কেমন কিনা এটা পরিষ্কার হবে। মাই মাদার আস্কড মি ইফ মাই ব্রাদার হ্যাড বিন প্লেয়িং আউটসাইড দ্য প্রিভিয়াস ডে। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমার মা আমাকে বলল, তোমার ভাই কি গতকাল বাইরে খেলছিল। আর এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিল বা করলো, আমার ভাই বাইরে সেদিন, আমার ভাই মানে আজকের আগের দিন আমার ভাই বাইরে খেলছিল কি না। আমার ভাই, আবার অন্য কথায় ঘুরিয়ে একটু যদি বলি তাহলে হবে, আমার ভাই মানে আজকের আগের দিন আমার ভাই বাইরে খেলছিল কি না সেটা আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন বা করলেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি এ পর্যন্ত আসলাম, ইফ দিলাম, দেন ইয়োর ব্রাদার আছে থার্ড পারসন, তাহলে
এখানে ইয়োরটা সেকেন্ড পার্সন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তাহলে সেকেন্ড পার্সন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলে এখানে অবজেক্টকে ফলো করবে সেকেন্ড পার্সন, তাহলে মি এর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি হবে, মাই হবে। তাহলে মাই দিলাম, দেন ব্রাদার থার্ড পার্সন, ইট উইল রিমেইন আনচেঞ্জড, এটা অপরিবর্তিত থাকবে, ব্রাদার দিলাম। দেন কি হবে, আমরা ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যদি থাকে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এভাবে যদি টেন্স অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই টেন্সের স্ট্রাকচার জানতে হবে। তাহলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি ডাইরেক্ট নারেশনে থাকে ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অবশ্যই স্ট্রাকচার আমাদের জানতে হবে। সেটা কি, হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। তাহলে কি করে দিলাম, এই যে হ্যাড ব্যবহার করলাম হেল্পিং ভার্ব, দেন বিন ব্যবহার করলাম হেল্পিং ভার্ব, দেন কি হবে, এই যে প্লেয়িং এই ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করলাম, অর্থাৎ এটাই ব্যবহার করা যায়। তাহলে আইএনজি ফর্ম ব্যবহার করলাম, দেন আউটসাইড ব্যবহার করলাম, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। আর আমাদের এগুলো মনে রাখার জন্য বারবার পড়তে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে মানুষ, হিউম্যান ব্রেনই হচ্ছে সব সময় ভুলে যাই, সব ভুলে যাওয়াই এর স্বভাব। যার ক্রিয়েটিভিটি আছে সে ভুলবে, বাট যার কোনো ক্রিয়েটিভিটি নাই সে ভুলবে না। যেমন কম্পিউটারের ব্রেন, কম্পিউটারের মেমোরি তো কোনো কিছু ভোলে না, কিন্তু কম্পিউটার কোনো কিছু ক্রিয়েট করতে পারে না, কিছু ফিক্সড প্রোগ্রাম থাকে সেগুলোই করে। ওকে, নেক্সট লেট মি টেক ইউ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, 7 নম্বরে আমরা কি দেখছি, মাই টিচার সেড টু মি ক্যান ইউ সলভ দ্য ম্যাথামেটিক্যাল প্রবলেম। হ্যাঁ, আমার শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেছিলেন বা জিজ্ঞাসা করলেন যে তুমি কি এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারো। তাহলে এটা হবে কি, যে আমার শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারতাম কি না। এভাবে অর্থ বুঝে করলে এগুলো আমরা এমনিতেই বুঝতে পারবো, এত রুলস আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে এখানে আস্কড মি পর্যন্ত লিখলাম, লিখার পরে কি আছে, এই যে ক্যান আছে, আমরা জানি ক্যান থাকলে কুড হয়, অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম কুড। তাহলে এখানে কি হবে, এখানে তো আমরা আরেকটা জিনিস আমাদের মনে রাখা উচিত, যে এখানে ক্যান আছে তাই এখানে কুড আই এভাবে লিখতে পারি না আমরা, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে। বাট যখন আমরা ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করব, তখন সব কিছুকে আমাদের অ্যাসার্টিভ স্টাইলে রূপান্তরিত করতে হবে। আর অ্যাসার্টিভ স্টাইলে করলে কি হয়, সাবজেক্টের পরে আমাদের হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্ব এগুলো আসে, রাইট। হেল্পিং ভার্ব কখনোই অ্যাসার্টিভ স্টাইলে সাবজেক্টের আগে আসবে না, তাহলে তো সেটা ইন্টারোগেটিভই রয়ে যাবে, রাইট। তাহলে আমরা এখানে কি করতে পারি, ইফ দিলাম, দিয়ে এই যে ইউ আছে, ইউ মানে সেকেন্ড পার্সন, তাহলে এটা প্রিপোজিশনের অবজেক্টকে ফলো করবে, এই যে মিকে ফলো করবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম এখন লাগবে, কারণ ইফের পরে নতুন একটা ক্লজ শুরু হচ্ছে। নতুন ক্লজ মানে একটা বাক্যাংশ, মানে একটা বাক্যের মতোই, পুরো একটা স্বাধীন বাক্যের মতো আচরণ করে। তাহলে এই যে এই বাক্যের একটা সেন্টেন্সের শুরুতে তো আমাদের একটা সাবজেক্ট লাগে, রাইট। তাহলে মি তো শুরুতে লেখা যাবে না, মি এর হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, তাই আমি এখানে আই ব্যবহার করলাম। তাহলে আই, দেন এই ক্যানের পাস্ট কুড ব্যবহার করলাম। তারপরে আমরা জানি মডালের পরে ভার্বের কোনো টেন্সের পরিবর্তন হয় না, ভার্বের বেস ফর্ম আসে, অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম হয় ভার্বের। তাহলে কুডের পরে সলভ ব্যবহার করলাম, দেন ম্যাথামেটিক্যাল প্রবলেমস, অ্যান্ড ফাইনালি যেই ডাইরেক্ট নারেশনে যেই মার্কই থাক না কেন, পাংচুয়েশন মার্ক, ইউ হ্যাভ টু রিপ্লেস দ্যাট মার্ক উইথ আ ফুল স্টপ, একটা ফুল স্টপ দিয়ে সেটা রিপ্লেস করতে হবে। তো আশা করি স্পিচের ক্লাস, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট হয়তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শিখবো, আশা করছি। ওকে, and this is the end of today's class, and let me say goodbye to you all. Okay, bye bye.